এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, নারায়ণগঞ্জের 7 খুনের মামলা দেখতে দেখতে 12 বছর পেরিয়ে গেছে। শীতলক্ষ্যা নদী দিয়ে প্রতিদিনই জল গড়িয়ে যাচ্ছে, কিন্তু এই মামলার বিচার কাজ এখনো শেষ হয়নি। রোমহর্ষক সেই ঘটনা কিভাবে রাষ্ট্রীয় বাহিনী সম্পন্ন করলো। 7টি মানুষকে অপহরণের পর গুম করে নদীতে লাশ ভাসিয়ে দিল। সেই ঘটনার নেপথ্যের কাহিনী জানতে আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সেই সময়ের 7 খুন মামলার প্রধান আইনজীবী এবং বর্তমানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এবং এই মামলা এবং এই ঘটনার গতি প্রকৃতি যিনি দীর্ঘ 12 বছর ধরে পর্যবেক্ষণে রেখেছেন এবং এই মামলা নিয়ে কাজ করেছেন মানবাধিকার সংগঠক নূর খান লিটন। আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। নূর খান লিটন, আমি সাখাওয়াত হোসেনকে দিয়ে শুরু করতে চাই। সাখাওয়াত হোসেন, আজকে আমরা যেই পরিবেশে যেই আবহে কথা বলেছি, ঠিক 12 বছর আগে এই আবহে কথা বলাটা কতটা কঠিন ছিল? আপনি মামলার যেদিন অপহরণের ঘটনা ঘটল 27শে এপ্রিল 2014 সালে, সেদিন দুপুর থেকে আপনারা কি কি কার্যক্রম শুরু করলেন? তার পরের ঘটনা পরম্পরা কিভাবে একের পর এক এগিয়ে গেল, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ। আমাদের যারা শুনছেন সবার প্রতি শুভেচ্ছা রইল। আমি ওই সময় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলাম। সভাপতি থাকাকালীন অবস্থায় দুপুরবেলা খবর পেলাম যে আমাদের অ্যাডভোকেট চন্দন কুমার সরকার উনি বাড়িতে যাওয়ার পথে, ওনার বাড়িতে যাওয়ার পথে উনি গাড়িটি চালিয়ে যাচ্ছিল, একটা ট্যাক্সি, সেখান থেকে সে র্যাব কর্তৃক অপহৃত হয়েছে। এই কথা শুনে আমি আমার যে ক্যাবিনেট আছে সেই ক্যাবিনেটের যত সদস্য আছে এবং আরও প্রায় 100 লয়ার নিয়ে আমি এসপি অফিসে গেলাম। কারণ এসপি অফিস আমাদের কোর্টের খুব সন্নিকটে। এসপি অফিসে, পাশাপাশি এসপি অফিসে যাওয়ার পরে তাদেরকে আমি চাপ সৃষ্টি করলাম, আইনজীবীরা চাপ সৃষ্টি করলো, বিক্ষোভ প্রদর্শন করলো। ওই সময় তারা বলল যে পুলিশ এই ঘটনার সাথে কোনো ক্রমেই জড়িত না এবং কোনো কিছু জানে না। আমরা বললাম আপনারা জানেন না, কিন্তু এইটা তো এই ঘটনাটা বা তাকে উদ্ধার করা এটা আপনাদের কাজ, আপনারা দ্রুত পদক্ষেপ নেন, নয়তো আমরা কিন্তু আন্দোলন সংগ্রামে যাব। তো ওই সময় তারা যেই অসহায়ত্বের কথা বলেছে আমাদেরকে, তারা বলেছে র্যাবের বিরুদ্ধে তো আমরা কোনো কিছু করতে পারি না, আমাদের সেই অধিকার নাই। তো আমরা সাথে সাথে র্যাবের যে ওই তৎকালীন সিও সেখানে গেলাম। সেখানে যাওয়ার পরে তার সাথে কথা বললাম। তারা সম্পূর্ণরূপে অস্বীকার করলো যে কাউকেই তারা গ্রেপ্তার করে নাই এবং কাউকে তারা উঠিয়ে নিয়ে যায় নাই। এই কথা বলার পরে আমরা তাদের মোটিভ বুঝতে পারলাম যে তাদের মোটিভ ভালো না। আমরা সাথে সাথে যে রাজপথ অবরোধ করলাম। সাখাওয়াত সাহেব, আমি আপনাকে এইখানে একটু যদি আপনার কাছে জানতে চাই যে আপনারা তাৎক্ষণিকভাবে কিভাবে জানলেন যে র্যাব আইনজীবী সহ অপরাপর লোকদেরকে তুলে নিয়ে গেছে, র্যাবই এই কাজটা করেছে? আসলে এই বিষয়টা যে সময় তাদেরকে উঠিয়ে নিয়ে যায়, ওই সময় চারিদিকে আপনার একটা খুব ব্যস্ততম সড়ক, সেখানে জ্যাম হয়ে যায় এবং এই চন্দন সরকার গাড়িটা 2টা গাড়ি পিছনে ছিল, সে এই ছবি তুলতেছিল। তো এরকম অনেকেই ঘটনা দেখেছে, যারা প্রত্যক্ষদর্শী, তাদের কাছে আমরা শুনেছি যে র্যাবের থেকে যারা নিছে তাদের র্যাবের পোশাক পরিহিত ছিল। এবং এই কথা জানতে পেরেই আমরা কিন্তু তৎপর হয়ে উঠি। আমরা র্যাবের অফিসে বারবার গিয়েছি, আমরা সেখানে বসে থেকেছি, আমরা তাদের দরজার সামনে
আইনজীবীরা ছিলাম, কিন্তু তারা আমাদেরকে কোনো সদুত্তর দেয় নাই। যারা ওই জায়গায় দায়িত্বশীল ব্যক্তি ছিল, আমাদের এই অবস্থান দেখে তারা অফিস ত্যাগ করেছে। তো এই প্রেক্ষিতে আমরা আন্দোলন সংগ্রাম করে গেলাম, আমরা হরতাল ডাকলাম, আমরা আদালত বর্জন করলাম। এইসব করার পরে জনাব সাখাওয়াত, আমরা 30 তারিখে 30 এপ্রিল নারায়ণগঞ্জবাসী তথা সারা বাংলাদেশ এবং বিশ্ববাসীর কাছে যেই বিভৎস চিত্রটা ফুটে উঠল, সেটা হলো যেই যাদেরকে অপহরণ করা হয়েছে সেই অপহৃতদের লাশ আপনার শীতলক্ষার মোহনায় একটা শান্তিনগর এলাকায় তাদের লাশ ভেসে উঠেছে। আমরা দ্রুত সেখানে গেলাম, যে দেখি বিভৎস অবস্থায় তাদের শরীরে 36টা করে আপনার ইটের বাধা, যাতে এই লাশগুলো আপনার ভেসে উঠতে না পারে, সেই জন্য এভাবে ফেলানো হয়েছিল। সাথে সাথে আমরা এই জায়গাটাতে আপনাকে একটু রাখতে চাই, আমরা এই গল্পটা শুনবো। আমি একটু নূর খান লিটনের কাছে জানতে চাই যে নূর খান লিটন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহ বশত অথবা যে কোনো তথ্যের ভিত্তিতে যে কাউকে আটক করতে পারে, জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে পারে, কিন্তু র্যাব এই 7-7টি মানুষকে খুন করলো কেন? দেখেন, আমরা যদি ওই সময়কালটা বিবেচনা করি, প্রথম হচ্ছে আপনি যে প্রশ্নটা করেছেন, এটা একটা সুস্থ সমাজের জন্য প্রশ্ন হতে পারে, একটা গণতান্ত্রিক সমাজের জন্য প্রশ্ন হতে পারে, কিন্তু ওই সময়কালে গণতন্ত্র সংকুচিত ছিল এবং একটা হচ্ছে গণতন্ত্র সংকুচিত ছিল, একটা হচ্ছে সুস্থ রাষ্ট্র ব্যবস্থাপনাটা ছিল না। ওখানে উসমানীয় শাসন, এবং ওখানে এক এক জায়গায় এক এক রকমের শাসন ছিল, এবং মূলত আওয়ামী শাসনটা সারা বাংলাদেশকে গ্রাস করেছিল। কোথাও ওসমানী, কোথাও অমুক পরিবার, কোথাও হেলাল পরিবার, এরকম ছিল। জি, নূর খান লিটন, আপনি নারায়ণগঞ্জকে ওসমানীয় শাসন কেন বলছিলেন? 7 খুনের সাথে ওসমান পরিবারের কি সম্পর্ক আপনারা খুঁজে পেয়েছেন? একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে তখন সারা দেশে যেমন তাহেরের শাসন ছিল নোয়াখালী, লক্ষ্মীপুরে, তাই না? হেলালের শাসন ছিল খুলনায়, এরকম নানান ছিল, ফেনীতে হাজারীর শাসন ছিল, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন এই মাসেলম্যানরা নিয়ন্ত্রণ করত, এবং এরা সবাই তৎকালীন সরকারি দলেরই নেতৃস্থানীয় ছিল, এবং তাদের কথা মতো পুলিশ, তাদের কথা মতো র্যাব, তাদের কথা মতো সিভিল অ্যাডমিনিস্ট্রেশন কাজ করতো। এটা তো আমরা জানি। এখন আপনি যে প্রশ্নটা করেছেন, এটা একটা সুস্থ গণতান্ত্রিক দেশে এই প্রশ্নটা করলে জবাব স্বাভাবিকভাবে দেওয়া যায়, কিন্তু আমি যে জবাব দিব এটা সাধারণত যারা ডেমোক্রেসি বুঝে তারা এটা বিশ্বাস করতে পারবে না যে এরকম হয় কিনা। যেমন ধরুন, ওই দিনের ঘটনা যদি খেয়াল করেন, ওই দিন কি ছিল? ওই দিন আপনার ওই 7 খুন যারা হলেন তাদের একজনের হাজিরা ছিল কোর্টে, নজরুল ইসলামের হাজিরা ছিল, সাথে সম্ভবত আরো 1-2 জনের একই দলের লোক, একই দলের তাদের ভিতরে আভ্যন্তরীণ দ্বন্দ্ব ছিল। ওই আপনি খেয়াল করবেন যে যখন তারা হাজিরা দিতে আসলো, তখন কোর্টে কিন্তু একটা ধস্তাধস্তির ঘটনা ঘটেছিল, বাকবিতণ্ডার ঘটনা ঘটেছিল। এই বাকবিতণ্ডা হয়েছিল র্যাব ইন্টেলিজেন্স এজেন্সির লোকের সাথে। আপনার এই মুহূর্তে অনেকেই আমরা ভুলে যাই, ওখানে ছিল প্রথম দফায়, মানে কোর্টের ভিতর থেকে অপহরণ করতে চেয়েছিল, মানে কোর্টের ভিতর থেকেই সমস্যাটা দেখা দিয়েছে। এরপর যখন তারা রাস্তায় বেরিয়েছে, তারপর ভাই যেটা বললেন একেবারে হুবহু এই ঘটনাটা ঘটছে, যে ওই একজন লয়ার, তিনি নিজে গাড়ি ড্রাইভ করতেছিলেন, তার ড্রাইভারকে পাশে রেখে, এবং না, ড্রাইভার গাড়ি চালাচ্ছিল, উনি ছবি তুলছিলেন, এরকম ঘটনা। চন্দন সরকার, হ্যাঁ, এবং ওই সময় কিন্তু আশেপাশে দিয়ে অনেক সিএনজি, অনেক বাস যাতায়াত করছে। এইখান থেকে ওনাদেরকে উঠিয়ে নেয় 5 জন আর 2 জন, 7 জনকে। এবং উঠিয়ে নেওয়ার পর পরবর্তীতে যে জিনিসগুলি জানা গেছে, এটা হচ্ছে পরবর্তীতে, প্রথম হচ্ছে র্যাব, পুলিশ ডিনাই করছে, র্যাব ডিনাই করছে। উনি ওই সময় ওই দিনের যে বলিষ্ঠ ভূমিকা, এইটা যদি ওই সময় না নিতেন, তাহলে আমরা হয়তো ঢাকাবাসীও ঘটনাগুলি ওইভাবে জানতাম না। এবং পরের দিন থেকে যে ঘটনাটা ঘটছে, যে মানবাধিকার কর্মী বলেন আর সাংবাদিক বলেন, সব হ্রাস করছে হচ্ছে নারায়ণগঞ্জ। এবং
তখনকার পরিস্থিতিতে তখন তো সারা দেশে এরকম ঘটনা ঘটতো এবং সবাই মোটামুটি 7 জনের ব্যাপারটা খুব সিরিয়াসলি নিয়েছে। আর হচ্ছে যেহেতু পেশাজীবীরা অর্থাৎ আইনজীবীরা নেমে গেছে রাস্তায়, সুতরাং এটা একটা বিশাল গতি পেয়েছে এবং রাস্তা অবরোধ, আগুন, বহুত ঘটনা কিন্তু এই যে অপহরণের ঘটনা, এই যে সড়ক অবরোধ, এই যে আদালত বর্জন, আইনজীবীরা রাস্তায় নেমে আসলো, সেখানে সড়ক অবরোধ হলো, হরতাল হলো, এটা কি র্যাব সদর দপ্তর, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা কি জানতো না? তাদের কাছে কি কোনো আমি ইন্টেলিজেন্স ছিল আপনাকে না? একটু বলি, যদি বাধাহীনভাবে আমাকে বলতে দেন আমার মনে হয় তাহলে সবচেয়ে ভালো হবে। সেটা হচ্ছে দেখেন পরবর্তীতে কিন্তু 164 যেটা ভাই জানেন, উনি এই জিনিসটা প্রথম বের করেছেন। 164 হচ্ছে মানে কমান্ডিং অফিসার যে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, সে কিন্তু 164-এ মোটামুটি ঘটনার একটা বর্ণনা দিয়েছেন, পুরা ঘটনার একটা বর্ণনা দিয়েছেন এবং কার কাছ থেকে উনি আদিষ্ট হয়েছেন বা ওনাকে বলা হয়েছে সেই কথাটাও তিনি বলেছিলেন। এবং সেখানে উনি একটা বলেছেন, উনি একটা চিরকুটের কথা বলছেন যে ঢাকায় উনি মিটিংয়ে এসেছিলেন আইন শৃঙ্খলা জনিত বা র্যাবের একটা মিটিংয়ে। ওই মিটিংয়ে আপনার তৎকালীন কর্নেল জিয়া, সে সম্ভবত এডিজি র্যাব ছিল অথবা র্যাব ইন্টেলিজেন্স এডিজি র্যাব ছিল আমার যতদূর মনে পড়ে। উনি মিটিংয়ের শেষে একটা চিরকুট ওর হাতে দিয়ে দেয় যেখানে এই নজরুল ইসলামের নাম বা আরও 2-1 নাম ছিল এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এইটা 164 তারিক সাইদের 164-এ কথাটা আছে। এবং এইটা তো ঠিক যে একটা ব্যাটালিয়নের সিপাই থেকে শুরু করে কমান্ডিং অফিসার প্রত্যেকটা স্তরের লোক জড়িত, এইটা উইদাউট মানে আদিষ্ট হওয়া ছাড়া, ঊর্ধ্বতনদের মানে অর্ডার ছাড়া এই ঘটনা ঘটতে পারে না। আমরা জানি প্রত্যেকটা ব্যাটালিয়নে কিন্তু ইন্টেলিজেন্সের লোক থাকে, তো এটা অবশ্যই মানে তাদের নলেজের ভিতরে ঘটনা ঘটছে। আর আগুন, অবরোধ এগুলি তো জানি, এটা প্রাইম মিনিস্টারও জানেন যে এই ঘটনাগুলি ঘটছে। কিন্তু তখন এমন একটা অবস্থা চলছে যে আওয়ামী শাসনকে টিকিয়ে রাখার জন্য সমাজে ভয়ার্ত একটা পরিবেশ তৈরি করে রাখতে হবে এবং এই ধরনের ঘটনা ঘটাইতে হবে। একটা হচ্ছে যে শুধু বিরোধী মত শুধু না, দলের অভ্যন্তরেও যে গ্রুপিং সেটাকেও নিরসন করার জন্য র্যাবকে ব্যবহার করা এবং গুম খুন এগুলিতে জড়িয়ে ফেলানো, এই ঘটনাগুলি আমরা দেখেছি। আমরা দেখেন পরবর্তীতে ইনভেস্টিগেশন হচ্ছে যখন, তখন এসপি কিন্তু বদলাতে হয়েছে, অর্থাৎ যেই এসপি আগের থেকে ছিল তার তো একটা প্রভাব বলয় তৈরি হয়েছিল আওয়ামী লীগের সাথে। হ্যাঁ, তাদের সব সহ 57 জন মানে পুলিশের 57 জন কর্মকর্তাকে এবং সেট ধরে বদলি করতে হয়েছে। এবং নরসিংদীর থেকে তখন একটা নরসিংদীর খুনের মামলার ঘটনা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল মানে ঘটনা নিরসনের জন্য, মানে উদ্ঘাটনের জন্য তৎকালীন এসপি, তাকে দেওয়া হয় এবং তিনি এসে মোটামুটি এটা খুব দ্রুত বেগে কাজ শুরু করেন। কিন্তু তখন ইনভেস্টিগেশনের জন্য তারা জোর পাচ্ছিলেন না। আমার যতদূর মনে পড়ে যে সাখাওয়াত ভাই হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, একটা রিট পিটিশন করেছিলেন ইনভেস্টিগেশনের জন্য, তাই তো? রিট পিটিশনের যখন ইনভেস্টিগেশনের চায় তখন কোর্ট নির্দেশনা দেয়, কোর্টের নির্দেশনায়। পুলিশ অনেক সময় বলে বা আমরা মনে করি যে পুলিশ নিজ উদ্যোগে করছেন, ন, হাইকোর্টের নির্দেশনা দরকার হয়েছে। অর্থাৎ হাইকোর্টের নির্দেশনা পাওয়ার পর পুলিশের যিনি দায়িত্বপ্রাপ্ত ওই মুহূর্তে তিনি একটু নড়ে চড়ে বসছেন এবং ওনার হাতে একটা হাতিয়ার এসছে, উনি তখন ইনভেস্টিগেশনটা শুরু করেছেন। ওকে, আমরা একটু সাখাওয়াত সাহেবের কাছে যে এই জন্য সাখাওয়াত মানে এই মামলার আদ্যপান্ত, অর্থাৎ আসামিরা যে 164 করেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা, সাক্ষীদের সাক্ষী, মানে ঘটনার পেছনের ঘটনাটা যদি বলেন যে কার কি ভূমিকা ছিল। আমি নূর খান ভাইয়ের সূত্র ধরে বলতে চাই যে যেই সময় হাইকোর্ট থেকে এই আদেশটা হলো, একটা শর্ট আদেশ হয়েছে, যেদিন আমরা ফাইল করছি ওই দিনে এই আদেশটা দিয়েছে। কারণ এটা একটা তদন্ত করা, যে কারো বিরুদ্ধে তদন্ত করাটা কিন্তু আইনগত একটা বাধ্যবাধকতা আছে। সেই বাধ্যবাধকতাটা মনে করাই দিয়েছে পুলিশকে। ওই সময় সাথে সাথে আর্মির থেকে একটা ভালো কাজ করছে। আর্মি ওই সময় তাদের যে আর্মি অফিসার আছে তাদেরকে পুলিশের কাছে মানে র্যাবের যে আর্মি অফিসার, র্যাবের যে আর্মি অফিসাররা ছিল সেই আর্মি অফিসারদেরকে পুলিশের কাছে যে আত্মসমর্পণ করার জন্য, রিপোর্ট করার জন্য নির্দেশ দিছে। যার কারণে র্যাবের যে অন্যান্য কর্মকর্তারা আছে তাদেরকেও
পুলিশের কাছে তুলে দিতে বাধ্য হয়েছে। এখন এই মামলাটার মধ্যে 7 জন আসামি আপনার 164 করছে। কে কে? 7 জনের মধ্যে যেমন মূল আসামি যারা 3 জন, তারেক সাঈদ, কর্নেল তারেক সাঈদ, এম এম রানা, এরপরে আরেকজন হইছে আরেকজনের নাম কি যেন, এই আপনার মোহাম্মদ আরিফ 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 মেজর হোসেন। আরিফ মেজর মেজর আরিফ আরিফ হোসেন। হোসেন। তারা যে 64 গুলি করছে, আমি আপনাদের খেয়াল আছে, আপনাদের এই মিডিয়াতে প্রকাশিত হয়েছে, সকল মিডিয়াতে, যে তারেক সাঈদ যে 164টা করছে সেটা আমি পড়েছি। পড়ার পরে আমি একটা ব্রিফিং দিয়েছিলাম তৎক্ষণিক। সেই ব্রিফিংয়ের মধ্যে বলেছিলাম যে এই শামীম ওসমানকে গ্রেপ্তার করতে হবে এবং আপনার র্যাবের যে এডিজি কর্নেল জিয়াকে গ্রেপ্তার করতে হবে, কারণ তাদের নাম এই 164-এর মধ্যে আছে। আপনার এই কথা বলার সাথে সাথে সে আমাকে ফোন করে আমাকে উঠিয়ে নেওয়ার হুমকি দিয়েছে। আমাকে বিভিন্ন সময় অন্তত 100 বার আমাকে উঠিয়ে নেওয়ার জন্য এই চেষ্টা করেছে তারেক জিয়াউল হাসান। তারপরে আপনারা দেখেছেন যে এই মামলা যাকে আমরা আসামি করতে বলেছি, যে সময় নূর হোসেন ইন্ডিয়াতে পালিয়ে যাবে, পালিয়ে যাওয়ার সময় এই শামীম ওসমান কিন্তু শামীম ওসমানের একটা ভিডিও কিন্তু প্রকাশ হয়েছিল, অডিও। সেই অডিওটার মধ্যে দাদা, হ্যাঁ, বলতেছে জনক এক দাদা, তার সাথে যোগাযোগ করো, সে তোমার সকল ব্যবস্থা করা হইব। বলল সিল আছে কিনা, তার মানে ভিসা আছে কিনা, বলল ভিসা আছে। তাই ওই অমুক দাদার গৌর দাদার সাথে দেখা করো, গৌর দাদা তোমাকে ওপারে নিয়ে যাবে। ঠিক সেই একইভাবে সে সহায়তা করছে। সহায়তা করার কারণেও কিন্তু এই পলাতে সহায়তা করাও কিন্তু একটা অপরাধ, এবং সেটার জন্য তাকে চার্জশিটভুক্ত করা উচিত ছিল, সেটাও করেন নাই। তারপরে আমরা তার যে জিনিসটা সবচেয়ে বড় আমাদেরকে দাগ কাটে আমাদের মধ্যে, সেটা হলো যে এই যে হত্যাকাণ্ডটা সংগঠিত হলো এবং 60টা লোককে হত্যা করা হলো, এবং এই হত্যাকাণ্ডগুলো কিন্তু এর মধ্যে অনেক লোক আছে যারা কোনো রাজনীতির সাথে জড়িত না। এই যে চন্দন সরকার, সে লেখালেখি করতো, বই লিখতো, সে একজন দার্শনিক প্রকৃতির লোক ছিল। তাকে হত্যা করার কারণে সে কিন্তু সর্বজন শ্রদ্ধেয় ছিল, এবং সে দেখতো খুব একদম কবি নজরুল ইসলামের মতো জাকরা চুল ছিল তার। এই পরিণতি দেখা সবার মধ্যে কিন্তু একটা বড় ধরনের রিয়াকশন সৃষ্টি হয়েছে। এখন বিষয়টা হয়েছে যে আমরা পরবর্তীতে এই হাইকোর্টের আদেশটা আমাদের এই মামলার মধ্যে নিয়ামক হিসেবে কাজ করেছে। দ্রুততার ভিত্তিতে এই মামলার তদন্তকারী কর্মকর্তা, একজন অত্যন্ত দক্ষ কর্মকর্তা, সে মামুনুর রশিদ, সে এই মামলার অভিযোগপত্র দায়ের করে 35 জনকে আসামিভুক্ত করে, এবং বিভিন্ন প্রত্যক্ষদর্শী সাক্ষী সহ আপনার এখানে চার্জশিটটা, অভিযোগপত্রটা দাখিল করার পরে আমরা সবচেয়ে ঋণী হচ্ছে তৎকালীন যে আমাদের কোর্টের যে জেলা ও দায়রা জজ ছিলেন, যিনি বর্তমানে বিচারপতি হিসাবে নিয়োগ পেয়েছেন, সে সৈয়দ এনায়েত হোসেন। ওনাকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি এই জন্য যে উনি সপ্তাহে 3 দিন 4 দিন পর্যন্ত এই মামলাটির সাক্ষ্য গ্রহণ করেছে। অতি দ্রুত সময়ের মধ্যে 43 না 41 দিনের মধ্যে উনি এই মামলার রায় দিয়েছে। তার রায়টা সঠিক ছিল, সেটা প্রমাণিত কিন্তু হাইকোর্টে যে ডেট রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে সেটার মধ্যে প্রমাণিত হয়েছে যে সেখানে উনি দায়রা আদালত 26 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এবং বাকিদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল। ডেট রেফারেন্সে যা আপনার 15 জনের মৃত্যুদণ্ড বহাল রাখে, বাকি 11 জনের যাবজ্জীবন দেয়। যাবজ্জীবন দেওয়া মানে কি? যাবজ্জীবন আপনার ডেট রেফারেন্স যারা শুনানি করেছে তারা মনে করেছে যে তাদের বিভিন্ন পরিপার্শ্বিকতা বিবেচনা করেছে, তাদের জীবনের অন্যান্য অপরাধের বিষয়গুলি বিবেচনা করে হয়তো তাদের মৃত্যুদণ্ড থেকে তাদেরকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, কিন্তু তারা অপরাধের সাথে জড়িত এবং অন্যান্য
26 জনের পরে আরো 9 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। জি, চার্জশিটে কি আছে? এই যে তাদেরকে যে আপনার স্টেডিয়াম এলাকা থেকে তুলে নেওয়া হলো, মানে চৌকি, নিরাপত্তা চৌকি বসিয়ে, তারপরে তাদের মুভমেন্টটা কি ছিল, কখন এদেরকে হত্যা করা হলো, ইট বাঁধা হলো কেন, মানে তাদের ভিতরে এই জিনিসগুলি কিভাবে? এটা একটা মধ্যযুগীয় বর্বরতা। আপনার তাদেরকে গাড়িতে তুলে আপনার সাথে সাথে পলিথিন দিয়ে তাদের একদম গলা পর্যন্ত এনে তাদেরকে বেঁধে ফেলা হয়। এটা 164-এর মধ্যে আছে। বেঁধে ফেলা হয়, তারা ওই 5-10 মিনিটের মধ্যেই আপনার শ্বাসরুদ্ধ হয়ে তারা মৃত্যুবরণ করে। মৃত্যুবরণ করার পরে, এই ঘটনা হয়েছে 1:30-2টার দিকে, এই ঘটনার পরে তারা এই লাশটা কোথায় গুম করবে সেটা নিয়ে তারা সেই নরসিংদী পর্যন্ত গেছে, রূপগঞ্জ গেছে, বিভিন্ন জায়গায় ঘুরছে, সারাদিন ঘুরছে, রাত্র 10টা-11টা পর্যন্ত ঘুরছে। পরবর্তীতে 12টার সময় চিটাং রোডে যে আপনার কাশপুর ব্রিজ আছে, সেই ব্রিজের নিচে একটা আছে, জেটি আছে, সেই জেটির মধ্যে একটা ট্রলারে তুলে তাদেরকে ওই নদীতে নিয়ে যাওয়া হয়, ত্রিমোহনায় নিয়ে যাওয়া হয়, এবং সেখানে তাদের এই শরীরে ইটাগুলি বাঁধা হয় এবং সেই ইটা বেঁধে তাদেরকে সেখানে ফেলে দেওয়া হয়। কিন্তু একটা বিষয় হচ্ছে যে আল্লাহ যেটাকে প্রকাশ করবেন সেটাকে কিন্তু কেউ রোধ করতে পারে না। এতগুলো ইট বাঁধার পরেও পানির স্রোতে এগুলি বা বাতাসের স্রোতে সেটা আপনার কিনারে সেই লাশগুলি ভেসে ওঠে এবং অনেক মোটা হয়ে যায়, মানে ফুলে। তো ওই সময় সাধারণ মানুষের কাছে আমরা খবর শুনে তাদের পরিবার সহ আমরা দ্রুত সেখানে যাই। সেখানে যে লাশগুলি আমরা শনাক্ত করি এবং লাশগুলি দেখে আমরা আরও বেশি বিমোর হয়ে পড়ি এবং জনগণ কিন্তু রাস্তায় ওই সময় নেমে আসে এবং রাস্তাঘাট অবরোধ, একদম নারায়ণগঞ্জ পুরো একটা অচল শহরে পরিণত হয়। মানুষের মধ্যে যে একটা, মানে এটা বললে আবার কান্না এসে পড়ে, মানুষের মধ্যে যে একটা আবেগ, সেটা আসলে দেখার মতো। যে মানুষ যদি প্রত্যেকটা অপরাধের ক্ষেত্রে এরকম করত তাহলে হয়তো এই অপরাধ বাংলাদেশে থাকতো না। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই হত্যাকাণ্ডের দায়রা জজ আদালতে বিচার হওয়ার পরে বাংলাদেশে কিন্তু এই খুনের গুমের সংস্কৃতিটা কিছুটা হইলেও অনেকাংশে কমে গেছে। এটা কমার কারণ হলো যে আজকে এইটা করলে এরকম হয়। আমরা যতটুকু জানতে পেরেছি, আমি একটু বলি, অপহরণের শিকার কথা বলি, কিন্তু আপনি যে ভূমিকাটা তখন রেখেছেন, এখন যে আপনি আবেগ আপ্লুত হচ্ছেন, মানে এটা তো মানে একেবারে নজিরবিহীন ঘটনা। বিষয়টা হলো, আপনার আরেকটা কথা আমি বলি, সেটা হলো যে আজকে আবেগপ্রবণ হওয়ার একটা বিষয় আছে, যে আজকে যেই হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছে সেটার ডেট রেফারেন্সও শেষ। আপনারা দেখেছেন যে এটা দীর্ঘদিন হয়েছে, এটা আপিলের ডিভিশনে তারা লিভ টু আপিল করেছে। সেই আপিলটা আমরা চেয়েছিলাম, নিহত পরিবার চেয়েছিল এবং দেশবাসী চেয়েছিল যে এটার একটা সুষ্ঠু বিচার নিষ্পত্তি হয়ে আসুক এবং রায়টা কার্যকর হোক। এটা কিন্তু সেই সময় ওই সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে সেই জিনিসটা কিন্তু হয় নাই, মানে আমরা পাই নাই। সেটা বিভিন্নভাবে, যেহেতু তারা আওয়ামী লীগের এবং বিভিন্ন আওয়ামী লীগের বড় বড় নেতার মেয়ের জামাই বা র্যাবকে বাঁচানোর চেষ্টা করেছে, যার কারণে এই বিষয়টা হয় নাই। তবে আমি একটা কথা বলি, সেটা হলো এই ঘটনার সাথে সাথে 2-3 দিনের মাথায় তৎকালীন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া আমাকে নিয়ে এই যারা নিহত হয়েছেন তাদের বাসায় গিয়েছিলেন। বাসায় যেয়ে তাদের সান্ত্বনা দিয়েছেন এবং তিনি কথা দিয়েছিলেন যদি তার সরকার ক্ষমতায় আসে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু একটা বিচার করবেন। এখন তিনি নাই, কিন্তু তার সন্তান জনাব তারেক রহমান আজকে ক্ষমতায়। আমাদের দৃঢ় বিশ্বাস, উনি ঘোষণা করেছে যে বাংলাদেশের সকলের জন্য আইন সমান, এবং সব কিছুর মধ্যে কিন্তু একটা প্রায়োরিটি নির্ধারণ করতে হয়। এই মামলার সকল বিষয় বিবেচনা করে
আমি মনে করি যে দ্রুত এই বিষয়টা আপিলের ডিভিশনে হওয়া দরকার, নিষ্পত্তি হওয়া আমরা দরকার। ইতিপূর্বে যারা এটার সাথে জড়িত, আমরা হাইকোর্টে আমাদের অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলেছি, আমরা আইনমন্ত্রীর সাথে, যে সময় সে অ্যাটর্নি জেনারেল ছিলেন, আমাদের আদালতে গিয়েছিল, ওই সময় সকল আইনজীবীরা তাকে ঘিরে ধরেছিল এই বিচারটা যাতে দ্রুত হয়। তো আমার দৃঢ় বিশ্বাস, আশা করি অল্প কিছু দিনের মধ্যেই এটা কজ লিস্টে আসবে এবং এটা দ্রুত নিষ্পত্তি হবে। এটা কিন্তু আমার চাওয়া না, এটা সারা দেশবাসীর চাওয়া, নিহতের পরিবারের গুলির চাওয়া এবং প্রতিটা মানুষের চাওয়া। এই চাওয়া পূরণ করবে তারেক রহমান, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ এবং আমার প্রধান বিচারপতির কাছে আমার নিবেদন হবে যে মানুষের যে আবেগ, সেই আবেগটাকে সে ধারণ করবে এবং সেই অনুযায়ী উনি একটা নিজস্ব উদ্যোগে একটা পদক্ষেপ নেবেন যাতে করে এই মামলার শুনানিটা দ্রুত হয় এবং দ্রুত হয়ে এই মামলার রায়টা যাতে কার্যকর হয়, যেটাই আমাদের সকলের প্রত্যাশা। জি, ধন্যবাদ আপনাকে জনাব নূর খান লিটন। আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আমি ফ্রি বলতে দিব, আমার আপনার কাছে প্রশ্ন যে 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত 3 দিনের ব্যবধানে 7টি লাশ ভেসে উঠল। ঘটনা তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানতো, তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী জানতো, আইজিপি জানতো, র্যাবের ডিজি জানতো, তারপরেও এই গুম এবং খুনের শিকার পরিবারগুলোর সাথে তারা সবাই মিলে কিভাবে এই অভিনয়গুলি করে? আমি আধা মিনিট একটা কথা বলি। আপনি যেই কথাটা বলছেন এটা তো নূর খান ভাই জানে না। আমাকে বহুবার ওই সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক অফার এসেছে, অনেক বড় ধরনের লোক আমার কাছে এসেছে, ডিজিএফ এর লোক এসেছে এবং পুলিশের বিভিন্ন লোক এসে আমাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে। তো এর থেকে কি বোঝা যায়? এর থেকে বোঝা যায় যে তৎকালীন প্রধানমন্ত্রী এটার সম্পূর্ণ নিয়ন্ত্রণ করত। আর আমার এই ইসের মধ্যে 64-এর মধ্যে যেই সব বিষয়গুলি আছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি, বাংলাদেশে যতগুলো গুমের ঘটনা ঘটেছে, রাজনৈতিক গুমগুলি হয়েছে, সেই গুমগুলি এই টিমের মাধ্যমেই জিয়াউল হাসান সম্পূর্ণ করেছে। ওই যে কুমিল্লাতে যে একজন হিরো এবং পারভেজ তাদেরকে তারা করেছে, আরেকজনের যে রাজনৈতিক নেতা বিএনপির কি যেন নাম, তাকে গুম করেছে লক্ষ্মীপুরে। এরকম আরো সারা বাংলাদেশে যত গুমগুলি হয়েছে এই টিম দিয়েই করা হয়েছে। এটা কিন্তু এই মামলার মধ্যে আছে এবং এই মামলার যে বিচারের যে রায়টা যদি পড়েন তাহলে দেখবেন যে রায়ের মধ্যে কিন্তু অনেক কিছু, এই যে একটা বাহিনী কিন্তু এটার জন্য দায়ী হইতে পারে না। একটা বাহিনীকে আমরা দোষ দেইও না, কারণ একটা বাহিনীর সবাই খারাপ না। এই কিছু লোক এই সব কিছু জিয়াউল হাসান এই নিয়ন্ত্রণ করেছে। আমাকে সে অন্তত 100 বার তুলে নেওয়ার জন্য চেষ্টা করেছে। অনেক সময় নরমে গরমে আমার সাথে কথা বলেছে, আমাকে বলেছে যে আমার কাছে যে এই গুমের আছে, কি কয়, ভিডিও আছে, আপনি আইসা দেখেন, আপনাকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এখানেই যে তার কাছে যদি ভিডিও থাকে তার মানে সে তাদের পাঠাইছে, অথচ সে এটা আবার করে রাখছে, ভিডিও করে রেখেছে। তো এই সব বিষয়গুলি বিবেচনা করলে বোঝা যায় যে এই মামলার মধ্যে আপনার এই জিয়াউল হাসানের, শামীম ওসমানের নাম আসা উচিত ছিল। ধন্যবাদ আপনাকে। যে প্রশ্ন করেছেন সে প্রশ্ন ইতিমধ্যে সাখাওয়াত ভাই জবাব দিয়েছেন। আমি দুটো ইম্পর্টেন্ট জিনিস বলতে চাচ্ছি। একটা হচ্ছে এই মামলার তদন্ত চলাকালীন সময়ে 1 সদস্য বিশিষ্ট একটা কমিটি হয়েছিল একজন এডিশনাল সেক্রেটারির নেতৃত্বে, মানে এডিশনাল সেক্রেটারির দ্বারা, এবং সেখানে জিয়াউল হাসানকে সচিবালয় নিয়ে জিয়াউল হাসানকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। এবং তারপর কি হয়েছে আমরা কিন্তু এখনো কেউ জানি না। এইটুক জানি যে তারপর জিয়াউল হাসানের মহিমান্বিত করে নানান পত্রপত্রিকায় নানান বিষয়ে ছাপা হয়েছিল, কত হাজার ফিট উপর থেকে উনি লাভ দিতে পারেন, উনি কি অবদান রেখেছেন ইত্যাদি বিষয় নিয়ে। আরেকটা জিনিস হচ্ছে যে
আপনি দেখেন এই ঘটনার সাথে যারা জড়িত তার ভিতর যে 3 জন সিনিয়র অফিসার ছিল, তারেক সাইদ যে কিনা আওয়ামী লীগের একজন তৎকালীন মন্ত্রীর মেয়ের জামাই, রানা সে তৎকালীন খুলনার আওয়ামী লীগ নেতা মিজানের ভাগনা, আর আরিফ মেজর আরিফ ছিলেন। এরা সবই কিন্তু আওয়ামী পরিবার বা আওয়ামী ঘনিষ্ঠজন। এবং সারা বাংলাদেশের যে ঘটনাগুলি ঘটেছে ওই সময়, বিশেষ করে আপনার জিয়াউল হাসান যখন ইন্টেলিজেন্সের চিফ ছিলেন, পরে এডিজি ছিলেন, এই সময়কালে কিন্তু অনেক ঘটনা ঘটেছে এবং আমরা পরবর্তীতে কাজ করতে যেও দেখেছি। আপনি অবাক হয়ে যাবেন, পারভেজ এবং হিরো তাদের ব্যাপারে একটা মামলা আছে এবং সেই মামলায় তারেক সাইদের কথা কিন্তু স্পষ্ট করে বলা আছে। রঘু মিয়া অর্থাৎ ইয়ের বাবা, পারভেজ সাহেবের বাবা রঘু মিয়া এই মামলা দায়ের করেছিলেন। এই মামলা কিন্তু স্থবির অবস্থায় পড়ে আছে। আসেন, এই যে রিসেন্টলি আমরা একটা ভিডিও ক্লিপিংস দেখলাম, বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে মেজর আরিফকে জিজ্ঞাসাবাদ করছে জিয়াউল হাসান। আমার প্রশ্ন হচ্ছে মেজর আরিফকে কেন জিজ্ঞাসা, আর যদিও জিজ্ঞাসাবাদ করে উনি এই ফাইন্ডিংসে পৌঁছাইছেন যে এই র্যাব ইনভলভ, তাহলে হাইকোর্টে যাওয়া লাগছে কেন আমার ভাইকে? উনি তো স্টেপগুলি তখন নিতে পারতেন, উনি এডিজি, উনি কিন্তু তখন স্টেপ নেন নাই। বরং ওনার ইনভলভমেন্টটাকে পাশ কাটানোর জন্য তিনি সেকেন্ড ম্যানের ইনভেস্টিগেশনটা দিয়েছেন। উনি কেন তারেক সাইদকে ইনভেস্টিগেশন করেন নাই? কারণ সে তো চিরকুট দিয়েছে তারেক সাইদকে, অর্ডার দিয়েছে তারেক সাইদকে, জিজ্ঞাসাবাদ করবে কমান্ডিং অফিসারকে। সেইটা না করে মেজর আরিফের জিজ্ঞাসাবাদের নামে সেটাকে ভিডিও করে ছেড়ে দিয়ে মহান্বিত হতে চাচ্ছেন। যখন কোর্টে তার বিরুদ্ধে মামলা চলমান, সেই সময় এই জিনিসগুলি ছাড়ছেন। তারই স্বজনরা, তারই পরিচিত জনরা এই কাজগুলি করছেন। কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, যে মানবতা বিরোধী এতগুলি অপরাধের সাথে তার সংশ্লিষ্টতার কথা শোনা যাচ্ছে, প্রাথমিকভাবে আমরা শুনতে পাচ্ছি। সেই জায়গায় কোনো স্বজন, কোনো বন্ধুবান্ধব, তাদের উচিত হবে না এই ধরনের বড় অপরাধকে পাশ কাটানোর জন্য কোনো ধরনের সহযোগিতা করা। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে নূর হোসেনকে আপনি আসামি করলেন, কিন্তু নূর হোসেনকে পালিয়ে যাওয়া, একটা অপরাধীকে পালিয়ে যাওয়া, সেটা কিন্তু ওই মামলার সাথে যুক্ত হয়ে যাওয়ার কথা। তার বিরুদ্ধে কিন্তু আপনি অভিযোগপত্র দেননি। কার কথা বোঝাচ্ছেন? শামীম ওসমান সাহেবের ব্যাপারে তখন কিন্তু অভিযোগপত্র তার নাম নেই। আচ্ছা, তারপরে আমরা একটা সময় এটাও শুনেছি যে পর্যন্ত যাওয়া গেছে এইটাই যেতে কষ্ট, তার উপরে কেমনে যায়, এই ধরনের বক্তব্য তখন যারা ইনভেস্টিগেশন করছিলেন তাদের কথাবার্তায় এটা জানা গেছিল। আর যে জায়গাটা আমাদের এখন, আমি জানি না আইনে এই জায়গাটা কি সাপ্লিমেন্ট করার সুযোগ আছে কিনা আমি জানি না, কারণ এটা তো একেবারে না, আমরা ওই জায়গায় যেতে চাইতেছি না, এই জন্য যে এটা পুরা দীর্ঘায়িত হবে ইত্যাদি কারণে। কিন্তু অন্যান্য যে অপরাধগুলি তাদের দ্বারা সংগঠিত হয়েছে সেখান থেকে কিন্তু আরও উপর পর্যন্ত যাওয়া সম্ভব, যেহেতু তখন এটা সম্ভব ছিল না। তৎকালীন রাজনৈতিক, তৎকালীন সরকার, তৎকালীন পরিবেশ, কিন্তু এখন তো একটা ভালো পরিবেশ। সেই পরিবেশে উচিত এই ধরনের যে অপরাধগুলি সংগঠিত হয়েছে, যেটা আজকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে বিবেচিত হচ্ছে এবং অনেকটা চলমান ইনভেস্টিগেশন, এখানে উচিত একেবারে গ্রাউন্ড থেকে নির্দেশদাতা পর্যন্ত তিনি যেই হন না কেন তার ব্যাপারে ইনভেস্টিগেশন করে চার্জশিটটা দেওয়া, যেটা খুব জরুরি। একটু সাখাওয়াত সাহেব আপনার কাছে যাই, যে নারায়ণগঞ্জে আমরা দেখতাম যে সেখানকার রাজনীতিতে একটা শীতল যুদ্ধ, কখনো কখনো খুবই মুখোমুখি অবস্থানে শামীম ওসমান এবং ডক্টর সেলিনা হায়াত আইভি। এটা কি শেখ হাসিনার কোনো রাজনৈতিক কৌশল ছিল, যে যেহেতু বিরোধী দলকে দমন করা গেছে তাহলে এইটার ডামাডোলের ভিতরে অন্য অনেক কিছু যাতে চাপা দেয়া যায়? আসলে ত্বকী হত্যাটা নিয়েও যদি আসলে একটা বিষয় আপনি দেখেন, সেটা হলো নারায়ণগঞ্জে যে শামীম ওসমান এবং সেলিনা হায়াত আইভি দুইজনে আওয়ামী লীগের লোক, তাদের মধ্যে যে বিরোধটা, এই বিরোধের কারণে নারায়ণগঞ্জ কিন্তু আজকে আপনি যান, নারায়ণগঞ্জ কিন্তু ওরকম উন্নয়ন হয় নাই। নারায়ণগঞ্জ উন্নয়ন বঞ্চিত হয়েছে। নারায়ণগঞ্জের রাস্তাঘাট এখনও সরু, যে এই শহরে এত লোক, এত ব্যবসা বাণিজ্য,
সেখানে গাড়ি ঘোড়া চলার জন্য পর্যাপ্ত পরিমাণ রাস্তাঘাট নাই। তো এটার একটাই কারণ, দুই মেরুর একটা রেষারেষি, এবং লড়াই। সেটা প্রকাশ্যে ছিল। সেটা কিন্তু সরকার প্রধান আমার মনে হয় রাজনৈতিক কারণে সেটা জিয়ে রেখেছে, এবং তাদের মধ্যে এটা করে মানে অন্যান্য রাজনৈতিক দলের যে কর্মকাণ্ড সেটাকে স্থবির করে দেওয়ার একটা প্রয়াস ছিল আমি মনে করি। আপনার এই নারায়ণগঞ্জের যে অবস্থা ছিল ওই সময়, আপনার যাই দিনে একটা নিউজ ওই সময় হয়েছিল যে কয়েক জায়গায় কয়েকজন সুবেদারের জন্ম দিয়েছিল এই শামীম ওসমান, এবং সেলিনা হায়াত আইভিও কিন্তু কিছু কিছু সুবেদারের জন্ম দিয়েছিল। সেটা আমরা সবাই জানি, নারায়ণগঞ্জ মানুষও জানে। যেমন একটা বালুমহল নিয়ন্ত্রণ করতো একটা পক্ষ, টেন্ডার নিয়ন্ত্রণ করতো একটা পক্ষ, আপনার চাঁদাবাজির নিয়ন্ত্রণ করতো একটা পক্ষ, মানে নারায়ণগঞ্জের যে পরিবহন ব্যবস্থা সেটাকে নিয়ন্ত্রণ করতো একটা পক্ষ। আপনার এই যে পরিবহন ব্যবস্থাটা মানুষ এরকমভাবে জিম্মি হয়ে পড়ছে, মানে তারা যে ভাড়া নির্ধারণ করে দিছে সেটা দিতে বাধ্য হয়েছে। আপনার যারা তাদের বিরোধিতা করেছে, যেমন দেখেন নারায়ণগঞ্জে কিন্তু অনেকগুলো হত্যাকাণ্ড ঘটেছে, যেই ছেলেগুলো আপনার হত্যার শিকার হওয়ার কথা না, কারণ তারা রাজনীতির সাথে জড়িত না বা সমাজের কোনো ব্যবসা বাণিজ্যের সাথেও জড়িত না। তার মধ্যে আপনার তারা কোনো রাজনীতিও করতো না, তারা অল্প বয়স্ক। যেমন তার মধ্যে মেধাবী ছাত্র তৌকি, এই তৌকিকে কিন্তু একদম প্রকাশ্যেই কিন্তু ধরে নিয়ে হত্যা করা হয়েছে, এবং তার বাবা কিন্তু দীর্ঘদিন যাবৎ এই সন্তানের হত্যার বিচারের জন্য কিন্তু চেষ্টা করছে, এবং নারায়ণগঞ্জবাসীও কিন্তু সেটা চাচ্ছে। এবং আমি দেখছি সারা বাংলাদেশের যে সুশীল সমাজ আছে, সুশীল সমাজও কিন্তু এই হত্যাকাণ্ডটার বিচার চাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমি এইরকম নারায়ণগঞ্জে তৌকির মতো আরও অনেকগুলি হত্যাকাণ্ড, হয়তো তৌকির বাবা এই জিনিসটা ফুটিয়ে তুলতে পারতেছে, অনেকে হত্যা হয়েছে যাদের পিতারা এরকমভাবে এতটুকু যেতে পারে নাই, যার জন্য সেটা ধামাচাপা পড়ে গেছে, এবং সব সন্দেহের তীর হলো শামীম ওসমান পরিবারের উপরে। ধন্যবাদ আপনাকে। তারা তাদের দুই সন্তানকেই, ওই শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান এবং নাসিম ওসমানের ছেলে আজমিরি ওসমান, তাদেরকে তৈরি করেছে এই আপনার সন্ত্রাসী হিসাবে, এবং তারা সকল অপরাধগুলি তারা নিয়ন্ত্রণ করত এবং সকল অপরাধগুলি তারা সংগঠিত করত, অথচ প্রশাসন এখন আবার বিদেশে গিয়ে তারা আরাম আয়েশের জীবনযাপন করছে, সেটা আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পাচ্ছি। নূর খান লিটন, আমরা একদমই শেষ প্রান্তে, এই যে গুম খুনের যে সংস্কৃতি, বিএনপি দীর্ঘ 17 বছর ধরে তাদের দলীয় নেতাকর্মী এই গুম খুনের সবচেয়ে বেশি ভিকটিম। এখন বিএনপি সরকার ক্ষমতায়, এই গুমের অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন, এই যে একটা অনিশ্চয়তা, এই আপনি বলছিলেন তখন যে এই বিচার বা এই সংস্কৃতিতে কি বলবেন? দেখেন, একজন নাগরিক হিসাবে খুব স্পষ্টতই বলতে চাই যেটা খুব দুঃখজনক। আমাদের আশা ছিল যে যারা সবচেয়ে বেশি ভিকটিম এবং যারা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এটার দ্বারা সবচেয়ে বেশি ভিকটিম, তাদের এই সময়কালে অন্ততপক্ষে আরও কঠিন পদক্ষেপগুলো আমরা দেখব। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে শুরুতেই এই গুম সংক্রান্ত যে অধ্যাদেশ এবং মানবাধিকার কমিশন সংক্রান্ত যে অধ্যাদেশ, এই দুটি অধ্যাদেশের একটিকে রহিত, একটিকে ল্যাপস করে দেওয়া হলো, এবং সেখানে বললেন যে আরও স্ট্রং। তো আমাদের আসলে অপেক্ষা করা ছাড়া তো উপায় নাই, আমরা তো মানুষ, সাধারণ মানুষ, আমরা অপেক্ষায় থাকবো যে আগামীতে আরও স্ট্রং কিভাবে আইন করে। আমরা চাই বিএনপি ক্ষমতায় থাকাকালীন এই ধরনের ঘটনাগুলির আইনি ব্যবস্থা নেবেন, যাতে ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা না ঘটে। আমি একটা কথা বলি, সেটা হলো আমি সরকারের ভিতরের কথা তো অনেক জানি। ভাইজান যেটা বলছেন যে আরও স্ট্রং কিভাবে আইন করা যায়, সেটার কথাই কিন্তু সরকার ভাবছে। আমরাও আশাবাদী হতে চাই। আমরা যেহেতু এটার শিকার, আমরা চাই না বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি আর ফিরে আসুক। জি, আপনাদের দুইজনকেই ধন্যবাদ জানাচ্ছি, সুন্দর আলোচনা হয়েছে। দর্শক, আপনারা দেখছিলেন সংবাদ প্রতিদিন অনুষ্ঠান। আমরা একেবারে শেষ প্রান্তে, আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।